গ্রামের নামটি ফুলবাড়ি, দেশেরই কোনো একদিকে অবস্থিত। ছবির মতন সুন্দর সেই গ্রাম, প্রকৃতি যেন সবকিছু একত্র করে দিয়েছে, সেই গ্রামে এসে ধরা দিয়েছে। আর সেই গ্রামেরই এক পরিবারের জন্ম হায়ানের। ক্লাস 6-এ পড়ে। গ্রামের যত ছেলে মেয়ে আছে সবার মধ্যে আয়ান অধিক দুষ্টু আর চঞ্চল প্রকৃতির ছেলে। ওর দুষ্টামিতে অতিষ্ঠ হয়ে গেছে সবাই। এমন একটি দিন যায়নি যে ওর বাবার কাছে কেউ নালিশ জানাতে আসেনি। ওর দুষ্টামির কিছু উদাহরণ না দিলে আপনারাও বুঝবেন না ও কেমন দুষ্টু। তাহলে চলেন শুনে আসি। একদিন স্কুলে টিফিন পিরিয়ডে স্কুলের ঘন্টা বাজিয়ে স্কুল ছুটি দিয়ে দিয়েছিল। কারোর গাছে পাকা ফল থাকলে আর ওর চোখে সেটা পড়লে সেই ফল চুরি না করা অবধি ও ক্ষান্ত হতো না। কারোর জমির গম পুড়িয়ে খায়, তো আবার কারোর গাছের আম জাম কলা। একবার তো মেম্বারের পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছিল আয়ান। পরে সেই মাছ দিয়ে সবাই চড়ুই ভাতি করেছিল। গ্রামের সবাই প্রচণ্ড বিরক্ত। তখন আয়ানের বাবা হামিদ ঠিক করলেন ওকে আর এখানে রাখবেনই না। তাই 6-এর সমাপনী পরীক্ষা শেষ হতেই তিনি আয়ানকে মামার বাড়িতে রেখে আসার সিদ্ধান্ত নিলেন। কিন্তু আয়ান যেতে নারাজ। এই সবুজ শ্যামল গ্রামের সাথে ওর আত্মার সম্পর্ক হয়ে গেছে। এখন কিভাবে সম্পর্ক ছিন্ন করবে? তবুও বাবার জোড়াজুড়িতে কান্নাকাটি করলেও সেই পথেই পাড়ি জমাতে হয় আয়ানের। আয়ানের মামার পরিবারে কোনো সন্তান নেই। মামি শারমিন আর মামা ফয়সাল সাহেব দুজনেই চাকরি করেন। এখন সেই পরিবারে আয়ান আসাতে তারা অনেক খুশি। আয়ানের বাবা আয়ানকে রেখে 2 দিন পর চলে যান। তারপর আয়ানের মামা ওকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। কিন্তু ইট পাথরের এই শহরে মন টেকে না আয়ানের। সারাদিন 4 দেওয়ালের মাঝে বন্দি হয়ে থাকতে থাকতে দম ফুরিয়ে আসে ওর। হাসবে নাই বা কেন? যে ছেলেটার দিন কাটতো সারাদিন এদিক ওদিক লাফালাফি করে, বন্ধুদের সাথে খেলাধুলো করে, সেই ছেলে কি 4 দেওয়ালে বন্দি হয়ে থাকতে পারে? এরপর চঞ্চল আয়ান একদম নিশ্চুপ হয়ে যায় আস্তে আস্তে। ক্লাসেও সবসময় চুপচাপ থাকেও, কারোর সাথেই কথা পর্যন্ত বলে না। তারপর একদিন ড্রয়িং ক্লাসে ম্যাডাম ড্রয়িং করতে দিলে সবাই যে যার ইচ্ছে মতো ড্রয়িং করছিল। কেউ ফুল পাখি, কেউ প্রকৃতির দৃশ্য আঁকছিল। কিন্তু আয়ান একটা মেয়ের ছবি আঁকলো, আর সেই মেয়েটা ওর সামনে বসেছিল। ছোটবেলা থেকেই আয়ান অনেক ভালো ছবি আঁকতে পারত। আয়ান যে মেয়েটার ছবি আঁকছিল সেই মেয়েটাও বারবার খেয়াল করছিল যে ছেলেটা তার দিকে বারবারই তাকাচ্ছে। তাই মেয়েটা উঠে আয়ানের কাছে আসলো। তারপর বলল, এই ছেলে, বারবার ওভাবে আমার দিকে তাকাচ্ছ কেন? কিন্তু আয়ান কোনো কথা বলল না। এক মনে ছবিটা রং করতে লাগলো। ঠিক তখনই মেয়েটা দেখলো আয়ান ছবি আঁকছে, আর সেই ছবিটা হুবহু তার মতন। তারপর মেয়েটা দেখে আনন্দিত হয়ে বলল, আরে, এ তো দেখছি আমার ছবি। তুমি আমার ছবি কেন আঁকলে? আঁকার মতন কিছু পাচ্ছিলাম না, আর তোমাকে ভালো লাগলো তাই আঁকলাম। ছবিটা অনেক সুন্দর হয়েছে, এটা আমাকে দেবে? কিন্তু এটা তো ম্যাডামকে দিতে হবে। তাহলে? মন খারাপ করে বলল মেয়েটা। আচ্ছা, তুমি বললে পরে অন্য কোনো দিন খুব সুন্দর করে তোমার ছবি এঁকে দিতে পারি। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। ও যা, তোমার নামটাই তো জানা হলো না। আমি আয়ান আহমেদ। আর তুমি? আমার নাম তনুশ্রী, সবাই তনু বলে ডাকে। বাহ, অনেক সুন্দর নাম তো। আর তোমার নামটাও। আচ্ছা শোনো, আজ থেকে আমরা তাহলে দুজন বন্ধু। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। এরপর থেকে আয়ান আর তনু দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে যায়। দুজনে একসাথে ক্লাস করে, একসাথে খেলা করে, আবারও একসাথেই বাসায় যায়। তনুদের বাসা ছিল আয়ানের মামার বাড়ির বাসার ঠিক পরের ফ্ল্যাটটায়। এভাবেই তনু আর আয়ানের দিন সুন্দরভাবে কাটতে থাকে। সাথে আয়ানও খেলার সাথী পায়। আবার সেই আগের মতন চঞ্চল আর দুষ্টু আয়ানে পরিণত হয়ে যায়। আয়ান আর তনু এতটাই ভালো বন্ধু হয়ে গেছিল যে দুজনই আর অন্য কারোর সাথে তেমন মিশতো না, সব সময় একসাথেই থাকতো। এইভাবে হাসি খুশির মাঝে 2 বছর কেটে যায়। তবে যেই ছবিটি আঁকা নিয়ে পরিচয়, সেই ছবিটি আর আঁকিয়ে দেওয়ার কথা মনে থাকে না কারোরই।
ক্লাস 9-এ ওঠার পর দুজনেই অনেকটা বুঝতে শিখে যায়, তবুও দুজন সব সময় একসাথেই থাকতো। তারপর হঠাৎ একদিন কথায় কথায় তনু আয়ানকে বলল, আচ্ছা, আমাদের এতদিনের পরিচয়, অথচ তুমি একবারও আমাদের বাসায় যাওনি, এটা কি ঠিক? আরে বাবা, এতে অভিমান করার কি আছে বলো তো? তুমি আমাকে অনেক সুন্দর করে ছবি আঁকিয়ে দিতে চেয়েছিলে সেই কবে, অথচ এখন দিলেই না, এটাও তো ভুলে গেছো। ইসরে, আমার তো মনেই নেই এ কথা। মনে থাকবে কি করে? অভিমান করে বলল তনু। আরে বাবা, হয়েছে হয়েছে, আর অভিমান করা লাগবে না। আমি আজই তোমার ছবি আঁকিয়ে দেব। এবার খুশি তো? সত্যি? আজ এঁকে দেবে? হ্যাঁ দেব। তাহলে দাও। এখানে না, তাহলে কখন? চলো পার্কে যাই, তারপর ওখানে বসে মনের মতন করে তোমার ছবি এঁকে দেব। আচ্ছা চলো। এরপর দুজনে মিলে স্কুল না করে পার্কে চলে যায়। তারপর সুন্দর একটা নিরিবিলি জায়গায় বসে ছবি আঁকতে শুরু করে। তনু আয়ানের কথা মতো চুপচাপ গালে হাত দিয়ে মুচকি হেসে বসে আছে তো আছেই। ওর একভাবে পুতুলের মতন বসে থাকাতে একটু খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে, এই ভেবে যে নিজের স্কেচ করা হবে। প্রায় 3 ঘন্টা ধরে অনেক সুন্দর করে আয়ান ছবিটা আঁকে। তারপর অনুকে ডাক দিয়ে বলে, তনু, দেখো তো কেমন হলো। হয়ে গেছে? হ্যাঁ হলো। তারপর তনু দৌড়ে উঠে আয়ানের কাছে আসে। তারপর স্কেচ দেখে আনন্দে অভিভূত হয়ে বলে, আয়ান, তুমি এত সুন্দর স্কেচ কেমন করে করলে? আসলে তনু, তুমি দেখতে এর চেয়েও সুন্দর, তাই ভালো হয়েছে। চলো তাহলে এখন বাসায় যাই। আচ্ছা চলো। তারপর দুজন একসাথে বাসায় চলে আসে। এর কিছুদিন পরের কথা, দুজনে স্কুল ছুটির পর বাসায় ফিরছিল। তখনই তনু বলল, আয়ান শোনো। বলো, শুনছি। কাল বাবা দেশে ফিরেছে। ফেরার পরই আমি তোমার আঁকানো ছবিটা বাবাকে দেখিয়েছি। বাবা তো তোমার ছবি দেখে তোমাকে দেখতে চেয়েছে। তোমার বাবা কত বছর পর দেশে আসলেন? 3 বছর পর। ও আচ্ছা। আচ্ছা কি, হ্যাঁ, কাল বিকেলে আমাদের বাসায় যাচ্ছ তো? দেখি। দেখি কি? কাল যেতে হবে, ব্যাস, না হলে খবর আছে কিন্তু। ওরে বাবা, অভিমানে গাল ফুলাতে হবে না, আমি কাল বিকেলে যাব তোমাদের বাসায়। আয়ানের এমন কথা শুনতেই সব অভিমান পানি হয়ে যায় তনুর। তারপর হাসতে হাসতে দুজন বাড়ি ফেরে। পরদিন বিকেলে রেডি হয়ে আয়ান মামিকে বলে, মামনি শোনো। হ্যাঁ বাবা বল। মামি, তুমি তো জানো আমার একটাই বন্ধু তনু, ওর বাবা বিদেশ থেকে এসেছে, আর এতদিন হলো একবারও আমি ওদের বাসায় যাইনি, তাই কাল তনু অনেক করে বলল যেতে, আমি যাব। আরে বাবা যাবি যা, আমাকে এত বলার কি আছে, তুমি আমার লক্ষ্মী মামি। হয়েছে, আর পাম দিতে হবে না, যা। আচ্ছা মামি, গেলাম। শোন বাবা, বেশি রাত করিস না, আবার তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা ঠিক আছে, গেলাম। সাবধানে যা। তারপর আয়ান তনুদের বাসায় চলে আসে। তারপর আয়ান গিয়ে কলিং বেল বাজাতেই তনু দৌড়ে এসে দরজা খুলে দেয়। আয়ান তো তনুকে দেখেই হাঁ হয়ে গেছে। তনু কালো শাড়ি পরেছে, হালকা করে সেজেছে। এমনিতেই তনু দেখতে অনেক বেশি সুন্দর, আর কালো শাড়িতে ওকে অসাধারণ লাগছে। কি দেখো এমন করে? তনুর কথায় ঘোর কাটে আয়ানের। লজ্জায় মাথা নিচু করে নেয় আয়ান, মুখ দিয়ে কোনো কথা বের হয় না আর। তারপর তনু আয়ানকে নিয়ে ওদের ড্রয়িং রুমে নিয়ে যায়। বিশাল বাসা তনুদের। আয়ানকে দেখেই তনুর বাবা বলে, হ্যালো লিটিল বয়, কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আর আপনি? আমরাও ভালো। তা তুমি তো অনেক ভালো ছবি আঁকতে পারো। কই, তেমন পারি না। কি যে বলো, আমি আসার পর থেকে তনুমা তো শুধু তোমার আর তোমার ছবির কথাই বলছে, তাই তোমাকে ডাকতে বললাম, যে এত সুন্দর করে ছবি আঁকে, তাকে না দেখলে হয়? তনু আব্বুর কথা শুনে লজ্জায় আয়ান কোনো কথা বলে না। অপরদিকে তনু আর ওর মা বাবা হেসে কুটি কুটি হচ্ছে। তারপর সবাই মিলে গল্প গুজব করে। তারপর খাওয়া দাওয়া করে আয়ান রাত 9টার দিকে বাসায় চলে আসে। পরদিন একসাথে স্কুলে যাওয়ার সময় তনু আয়ানকে বলল, আচ্ছা, কাল তুমি অমন লজ্জা দেখালে কেন? আগে না বদের হাড্ডি ছিলে, আগের কথা আর এখনকার কথা আলাদা। এখানে এসে অনেক কিছুই পাল্টে গেছে। সেটাও ঠিক। আচ্ছা একটা কথা বলো তো। কি কথা? গতকাল দরজা খোলার সময় তুমি আমার দিকে ওভাবে হাঁ করে কেন তাকিয়েছিলে? কই তাকিয়েছিলাম? ভয়ে ভয়ে বলল আয়ান।
দেখো আয়ান, আমি তোমাকে খুব ভালো করে চিনি। সত্যি করে বলো, কেন ওভাবে তাকিয়েছিলে? আসলে তোমাকে কালো শাড়িতে খুব সুন্দর লাগছিল, তাই তাকিয়েছিলাম। ভালোবাসো আমাকে? হঠাৎ তনুর কথাটা শুনতেই থমকে যায় আয়ান। হাত পা কাঁপছে ওর, বুকের ভিতরও কেমন যেন লাগছে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তখন তনু আবারও প্রশ্ন করলো, কি হলো বলো, ভালোবাসো আমায়? আয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না। তনু তখন আয়ানের দিকে তাকিয়ে আবারও বলল, আয়ান, কি? আমি কিন্তু তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, যেদিন তুমি প্রথম আমার ছবি এঁকেছিলে সেদিন থেকে। আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। কি ঠিক বললাম তো? আয়ান এই মুহূর্তে কি বলবে ঠিক ভেবে পাচ্ছে না। আসলে সেও ভালোবাসে তনুকে। প্রথম দিন ওকে দেখেই ভালো লেগেছিল বলেই ওর ছবি আঁকছিল। আর এতদিন একসাথে থাকা, কথা বলা, পথ চলা সব মিলিয়ে মনের অজান্তেই অনেক বেশি মায়া জন্মে গেছে। কি হলো আয়ান, কি ভাবছো? তনু আবারও প্রশ্ন করলো। তনুর কথায় ঘোর কাটে আয়ানের। তারপর সে বলল, কিছু না, স্কুলে চলো। না, যাব না। মানে? মানে তুমি কিছু বলতে চাইছো, তবে বলতে পারছো না। সেটা না বলা অবধি আমি যাব না। তনু, আমি কিছুই বলতে চাইছি না। সত্যি তো? হ্যাঁ সত্যি। পরে কিন্তু আফসোস করো না, বলে দিলাম। চলো। কথাটা বলে তনুর সামনের দিকে পা বাড়াতেই আয়ান এক দমে বলে দিল, তনু, আমিও তোমাকে ভালোবাসি। সেই প্রথম দিন থেকেই ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। কথাটা বলেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আয়ান। আর আয়ানের কথা শুনে তনুর বুকের ভিতর কেমন যেন করছে। তবুও লজ্জার মাথা খেয়ে তনু পিছে এসে আয়ানের হাতটা শক্ত করে জড়িয়ে ধরল। তারপর বলল, এই হাতটা শক্ত করে ধরে রেখেছি, জীবন থাকা অবধি ছাড়ব না। আয়ান কিছুই বলছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। তনু তখন একটা রিক্সা ডাক দিল। তারপর পার্কের দিকে রওনা দিল। রিক্সা পার্কের দিকে যেতে দেখে আয়ান বলল, স্কুল যাবে না? না, যাব না। কেন? কারণ আজ আমি সারাদিন তোমার সাথে কাটাবো। আমার সব ভালো লাগা, মন্দ লাগা, তোমার সব স্বপ্ন তুমি আর আমি মিলে লিখবো বসে বসে। বুঝেছো পাগল? এসব কি বলো? যা বলছি তাই। ভালোবাসো না আমাকে? হ্যাঁ ভালোবাসি, খুব ভালোবাসি। তারপর তনু আর কিছু না বলে আয়ানের হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। রিক্সা চলছে তার আপন গতিতে। তারপর তারা পার্কে পৌঁছে একটা খোলা মাঠে দুজন দুজনের পিঠ ঠেকিয়ে দিয়ে বসে। তারপর তনুর কথা মতো আয়ান ব্যাগ থেকে খাতা আর কলম বের করে। তারপর তনু বলতে শুরু করে ওর সাজানো যত স্বপ্ন আছে। তনু বলল, আয়ান, আমার সব স্বপ্ন শুধু তোমাকে ঘিরেই। আমি তোমার কাছে তেমন কিচ্ছু চাই না, শুধু তোমার বুকে মাথা রেখে রাতটা কাটাতে পারলেই আমি খুশি। এদিকে আয়ান শুধু মন্ত্রমুগ্ধ হয়ে তনুর কথাগুলো শোনে আর খাতায় লিখতে থাকে। প্রায় 150 পৃষ্ঠার খাতাটা তনুর স্বপ্নেই পূর্ণ হয়ে যায়। আর সেটা লিখতেই আয়ানের প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়। লেখা শেষ হলে দুজনে হাত ধরে হাঁটে পার্কে। তারপর তনু বলল, আচ্ছা আয়ান, এর আগেও তো আমি কত হেঁটেছি তোমার পাশে, অথচ আজকের মতন ভালো কখনোই লাগেনি আমারও। আচ্ছা আয়ান, একটা কথা বলি? বলো। অনেক ভালোবাসি তোমায়। আমি বাসি না? আয়ানের উত্তরে তনু কোনো কথা বলল না। আয়ান তাকিয়ে দেখে তনুর চোখে জল। হঠাৎ আয়ানের বুকটা ধক করে ওঠে। তাড়াতাড়ি হাত দিয়ে চোখটা মুছে দেয় আয়ান। তারপর বলল, অনেক বেশি ভালোবাসি রে পাগলি। তারপর তনু আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে দেয়। তখন আয়ান বলল, এই এই এটা কি হচ্ছে? কাঁদালে কেন তাহলে? কেন বললে ভালোবাসো না? আরে বাবা, বাসি তো। আর কখনো বলবে? বলবো না। মনে থাকে যেন। থাকবে রে পাগলি। এখন বাড়ি যাই, চলো। আচ্ছা চলো। তারপর দুজনেই বাড়ি চলে যায়। কিছুদিন পরের কথা, তনু স্কুল থেকে বাড়ি ফিরতেই ওর বাবা বলল, তনুমা, রেডি হয়ে নাও, একটা বিয়ের দাওয়াতে যেতে হবে। বাবা, আমি যাব না। সে কি রে মা, আমরা তো রাতে ফিরবো না, তুই একা একা থাকবি? হ্যাঁ থাকবো। ভয় পাবি না? না বাবা, আমি এখন বড় হয়ে গেছি। ওরে বাবা রে, মেয়েটা কত বড় হয়েছে রে। বাবা তুমিও? আচ্ছা ঠিক আছে, থাক, রাতে খেয়ে নিস কেমন, তাড়াতাড়ি ঘুমিয়ে যাস। ঠিক আছে বাবা।
তারপর তনুর মা বাবা চলে গেল। তনু ফ্রেশ হয়ে এসে আয়ানদের বাসার নাম্বারে ফোন দিল। আয়ানের ফোন ধরলো আয়ানের মামি। হ্যালো আয়ান, আয়ান তো পাশের ঘরে, তুমি কে? ও মামি, আমি তনু। আচ্ছা তনু, কেমন আছো মা? ভালো আছি মামি। আয়ানকে দেন তো। আচ্ছা তুমি ধরো, আমি দিচ্ছি। তারপর আয়ানের মামি ডাকতেই আয়ান আসে। হ্যাঁ তনু বলো। বাবা মা কেউ বাসায় নেই, তুমি একটু আসবে? আমার একা একা ভালো লাগছে না। আচ্ছা আমি মামিকে বলে আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর আয়ান ওর মামিকে বলল, মামি তনু ওদের বাসায় যেতে বলছে, যাব? যাও, তবে বেশি রাত করবে না কিন্তু। আচ্ছা মামি, গেলাম। বলেই আয়ান চলে গেল। তারপর আয়ান তনুর বাসায় এসে দরজা নক করতেই দরজা খুলে দিল তনু। তারপর ঘরের ভিতর আয়ান ঢুকতেই তনু খুব শক্ত করে জড়িয়ে ধরলো আয়ানকে। আয়ান খুব ভয় পেয়ে বলল, তনু কেউ দেখে ফেলবে তো? কে দেখবে? বাবা মা তো কেউ বাসায় নেই, সেই জন্যই এত জরুরিভাবে আসতে বলা। বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরলো তনু। তারপর বুকে মুখ লুকিয়েই বলল, আয়ান। হ্যাঁ বলো। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি আয়ান, তোমাকে অনেক কাছে চাই। আমি তো তোমার কাছেই পাগলি। না, কাছে না, আমি তোমাকে এর চেয়েও কাছে চাই, একদম তোমার শরীরে মিশে যেতে চাই। তনুর কথা আয়ান বুঝতেই এক ঝটকায় তনুকে ছাড়িয়ে দিল। তারপর বলল, এটা ঠিক না তনু। কেন ঠিক না? আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমিও ভালোবাসি, তবে এটা ঠিক না তনু। সব ঠিক, সব। আমি এত কিছু জানি না, জানতেও চাই না। আমি তোমাকে কাছে চাই, অনেক অনেক কাছে। তনু আবার আয়ানকে জড়িয়ে ধরে বলল, তনু বিয়ের আগে এসব করা ঠিক না, তুমি কেন বুঝছো না? আমি কিছুই বুঝতে চাই না, আমি তোমাকে চাই। এবার আয়ান রাগে ঠাস করে তনুকে একটা চড় বসিয়ে দেয়। তনু রাগে নিজের ঘরে চলে যায়, তারপর খুব কান্না করে। এদিকে আয়ানও রেগে বাড়ি চলে আসে। বাসায় এসে মনটা খারাপ হয়ে যায় আয়ানের। ভাবে, তনুকে চড় না দিয়ে বুঝিয়ে বললেও তো পারতাম, পাগলিটা একা একা না জানি কি করছে। তখন নানা কথা মাথার ভিতর ঘুরপাক খায় আয়ানের। তারপর ভাবে, তনু যদি খারাপ কিছু করে বসে। তাই আয়ান রাতে খাওয়া দাওয়া করে কাউকে কিছু না বলে চুপি চুপি আয়ান তনুদের বাসায় চলে যায়। গিয়ে দেখে দরজা খোলা। তনু ঘরে গিয়ে দেখে তনু বসে বসে কাঁদছে। আয়ানকে দেখা মাত্রই তনু ওর বুকে ঝাঁপিয়ে পড়ে। আয়ানও আর বাধা দেয় না। কান্না থামলে আয়ান তনুকে বুকে জড়িয়ে ধরেই অনেক বোঝায়। তনুও বুঝে নেয়, তবে আবদার করে ওর কাছে থাকার জন্য। আয়ানও রাজি হয়। তারপর তনুকে বুকে জড়িয়ে ধরেই দুজনে ঘুমিয়ে যায়। আবার খুব সকালে উঠেই চলে যায় আয়ান। এভাবে দেখতে দেখতে ওদের ভালোবাসা আরো বৃদ্ধি পেতে থাকে। এর ভিতর তনুর বাবাও দেশের বাইরে চলে যায়। ভালোবাসায় ঘেরা দিনগুলো এক এক করে চলে যায় ওদের। চলে যায় আরও একটা বছর। এর ভিতর একদিন তনুর মা ওর নানুর বাসায় যায়। সেদিন আবারও আয়ানকে থাকতে বলে তনু। আয়ানও থাকতে রাজি হয়। আগের বারের মতন আবারও পাগলামি শুরু করে তনু। তবে এবার আর নিজেকে ঠিক রাখতে পারে না আয়ানও। ভালোবাসার চাদরে দুজন দুজনকে জড়িয়ে নেয়। এরপর থেকে ওদের ভালোবাসা আরও বৃদ্ধি পেতে শুরু করে। একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝতে পারে না। আর দুজনের এত মেলামেশা বুঝে যায় আয়ানের মামি। আয়ানকে বোঝায় যে তনু আমাদের থেকে আলাদা, কিন্তু ভালোবাসা যে কোনো ভেদাভেদ মানে না, তাই ওরাও কিছুই পরোয়া করে না। এভাবে চলে যায় মাসখানেক। এর ভিতরেই ঘটে যায় আর এক ঘটনা। তনুর পেটে বাচ্চা চলে আসে, যেটা তনু বুঝতে পারে। তখন আয়ানকে কথা বলে। এদিকে ওদের বাসায় ভালোবাসার কথা তনুর বাবা মাও টের পেয়ে যায়। আর আয়ানের মামা জানতে পেরে আয়ানের বাবা মাকে খবর দেয়। এদিকে তনু একটাই কথা, আয়ানকে ছাড়া সে বাঁচবে না। তাই উপায় না পেয়ে আয়ান তনুকে নিয়ে বিয়ে করে নেয়। কিন্তু আয়ান আর তনুর বিয়ে কিছুতেই ওদের দুই পরিবার মেনে নেয় না। তনুর বাবাও সব শুনে দেশে চলে আসেন। তনুর বাবা চায় না তার মেয়ের সাথে আয়ানের বিয়ে হোক। অপরদিকে তনু আয়ানকে ছাড়া বাঁচবে না বলেই দিয়েছে। তারপর কোনো রকমে দুই পরিবার মীমাংসা করে তনুকে বাসায় পাঠিয়ে দেয়। এদিকে আয়ানের মা আয়ানের ঘরে এসে বলল, আয়ান তুই কাকে চাস? কাকে চাস মানে? মানে ওই মেয়েকে বিয়ে করবি না আমাকে চাস? যদি ওই মেয়েকে বিয়ে করে সংসার করতে চাস তো আমার মরা মুখ দেখবি। মা, এটা কেমন কথা? আমি তনুকে ভালোবাসি, আমি তোমাকেও চাই ওকেও চাই।
আর আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আর ওর পেটে এখন আমার সন্তান, আমি ওকে আলাদা করতে পারবো না। তাহলে তুই আমার মরা মুখ দেখতে চাস, তাই তো? না মা, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমি তনুকে ছাড়া থাকতে পারবো না। যে কোনো একটা নিতে হবে তোকে, হয় আমাকে, এই জন্মদাত্রী মাকে পাবি, আর না হয় ওই মেয়েকে। বল, কি চাস তুই? আয়ান এবার কি বলবে ভেবে পায় না। মাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু তনু ওকেও ভালোবাসে। আর তনু তো পাগলের মতন ভালোবাসে আয়ানকে। কথাগুলো ভাবতেই বুকটা ফেটে যায় আয়ানের। সে কখনো নিজের মাকে কষ্ট দিতে পারবে না। তাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই ভালোবাসাকে শেষ করে তনুকে আলাদা করে দেয় আয়ান। আর সেই রাতেই আয়ানকে নিয়ে গ্রামে চলে আসে ওর বাবা মা। অপরদিকে আয়ানের মামির মুখে এসব শুনে পাগল প্রায় তনু। ওর পেটে যে আয়ানের সন্তান একটু একটু করে বড় হচ্ছে। এতদিনের ভালোবাসা, মায়া, সন্তান সব ছেড়ে চলে গেল আয়ান। তনু পাগল হয়ে যায় প্রায়। ওর বাবা মা ওকে ঘরে আটকে রাখে। তনু শুধু ওর বাবাকে বলে একটা বার আয়ানের সাথে দেখা করিয়ে দিতে, কিন্তু তারা তনুর কোনো কথাই শোনে না। তনু যে কি পরিমাণ ভালোবাসতো আয়ানকে তা শুধু ওই জানে। আর তনুর পেটে যে তারই সন্তান, কি করবে ভেবে পায় না তনু। তনু কখনো ভাবতেও পারেনি আয়ান ওকে এভাবে ছেড়ে চলে যাবে। তারপর নিস্তব্ধ এক রাত চোখটা মুছে নেয় তনু। আস্তে আস্তে বলল, তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি আয়ান। কোনোদিনও ভাবিনি এভাবে সবাই মিলে আমাকে আর তোমাকে আলাদা করে দেবে। তুমি তো বলেছিলে সারা জীবন পাশে থাকবে, তবে আজ কেন আমার তোমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে? বাবা মা, তোমরা সবাই নিজেদের দিকটাই দেখলে, অথচ আমাদের ভালোবাসার মূল্য দিলে না। হ্যাঁ, মূল্য দেবে মা বাবা, কিন্তু তবে অনেক দেরি হয়ে যাবে, অনেক। তারপর অনেক কষ্টে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল তনুর। ভালোবাসি আয়ান, অনেক বেশি ভালোবাসি। পেটের বাবুটাকে হাত বুলিয়ে দিল তনু। চোখটা মুছে নিল। তনুর দেহটা ততক্ষণে মুচড়াতে শুরু করে দিয়েছে। তনু শেষবারের মতন নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, শেষবারের মতন বাঁচার আপ্রাণ চেষ্টা করছে, শেষবারের মতন আয়ানকে চিৎকার করে ভালোবাসি বলতে চাইছে। না, পারল না তনু। এক সময় হাত দুটো অসাড় হয়ে থেমে গেল। টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। আত্মহত্যা করল তনু। ওদিকে খুব সকাল, তখন জেগেই ছিল আয়ান। ওর বাবার ফোনটা বেজে উঠল। ওর মামার সাথে কথা বলল। আয়ান শুনতে পেল না। একটু পর ওর মা ঘরে এসে বলল, বাবা, তনু মারা গেছে। কি বলে একটা চিৎকার করেই জ্ঞান হারায় আয়ান। ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরতেই পাগলের মতন চিৎকার করে কান্না শুরু করে দেয়। ও তনুর কাছে যাওয়ার জন্য অনেক বলে, পা পর্যন্ত ধরে, তবে ওর মা যেতে দেয় না। আয়ান এই নিষ্ঠুর মায়ের জন্য এমন করলো। কলিজাটা ছিঁড়ে যায় আয়ানের। না, আয়ানকে শেষবারের মতনও তনুর মুখখানি দেখতে দিল না। এরপর গভীর রাত। আয়ানের বাবা মা ওকে অনেক বুঝিয়ে ঘর থেকে নিজেদের ঘরে নিয়ে গেল। মুচকি হাসলো আয়ান। চারদিক পিন পতন নীরবতা, সবাই ঘুমাচ্ছে। তখন সে বলল, মা, তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক, কিন্তু তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট বুঝলে না। তুমি এত নিষ্ঠুর মা, আলাদা করে দিলে আমাদের ভালোবাসা। একবারও আমাদের কথা ভাবলে না মা। আমি আসছি তনু, আমি আসছি। কি করে তোমাকে ছেড়ে যাই বলো? বলেই শেষ করে দিল নিজেকে। না, আয়ান চেষ্টা করছে না নিজেকে শেষবারের মতন বাঁচানোর, চেষ্টা করছে না আর একবার নিঃশ্বাস নেওয়ার। আয়ান মুচকি হাসছে। এরপর চোখটা বুজে এলো প্রায়। আয়ান দেখতে পেল, ওই তো তনু কালো শাড়ি পরে দাঁড়িয়ে আছে, সাথে কত সুন্দর একটা মিষ্টি চেহারার বাচ্চা মেয়ে, একদম তনুর মতোই দেখতে। বাচ্চাটা আয়ানকে বাবা বাবা বলে ডাকছে, ওর কাছে যেতে বলছে। আয়ান মুচকি হেসে বলল, আমি আসছি তনু, এই তো আর একটু। ইস, কে বলবে আয়ান কষ্ট পেয়েছে? মুখে কি সুন্দর হাসি। এখন তনু আর আয়ান পাশাপাশি হাঁটছে। ওদের দুজনের হাতের আঙুল ধরে মাঝখান দিয়ে হাঁটছে ছোট্ট মেয়ে রাইসা। এপারে ওদের ভালোবাসা কেউ বুঝল না। ভালো থাকুক ওরা ওপারে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।
এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।